আসিফ গাড়ি থেকে হতভম্ব হয়ে দৌড়ে এসে হৃদের সামনে দাঁড়িয়ে এক পলক দুজনকে দিকে তাকিয়ে থেকে আস্তে করে হৃদকে ডেকে বলল, ভাই। আসিফের এমন ডাক চোখ তুলে তাকায় হৃদ। পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জোর করে টেনে মায়াকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আসিফের সাথে বাড়িতে পাঠানোর জন্য আসিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, তোর ভাবিকে বাড়িতে নিয়ে যা তো। জি ভাইয়া, ভাবি চলেন আমার সাথে, শান্তভাবে। আসিফের কথায় নাকুচ সুরে মায়া বলল, যাব না আমি। মায়ের এমন কথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে হৃদ মায়ের উদ্দেশ্য করে বলে ওঠে, কেন যাবে না তুমি? হৃদের কথা মায়ার সাথে সাথে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আপনার সাথে থাকবো আমি, তাই। আর আপনি কতটা ব্যথা পেয়েছেন হাতে, আমাকে দেখাতে হবে তো সেটা। মা এমন কথায় হৃদ এক পলক গুলি খাওয়া হাতটা দিকে তাকিয়ে থেকে আবারও মায়ার দিকে তাকায়। পরে কপারটাক দেখে বলো, দেখতে হবে না তোমাকে, যাও তো তুমি এখান থেকে, বিরক্ত করো না আমাকে। হৃদ এমন রাগ দেখানোর কথা শুনে মায়া কোনো কিছু চিন্তা ভাবনা না করে দৌড়ে গিয়ে হৃদের সামনে দাঁড়িয়ে নিজের দুহাত হৃদের শার্টের একটা কোণা আঁকড়ে ধরে শক্ত করে পড়ে জিদ্দি সুরে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, না, জানো না। হৃদ মায়াকে নিজের শার্টের কোণা আঁকড়ে ধরে দেখে সাথে মায়ের জিদ্দি সুরে কথা শুনে রাগে চাপা সুরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই, তুমি কি আমার হাতে গুলি খেয়ে মরবে? মাথা ওপর নিচ নেড়ে মায়া বলাতে তেলে বেগুনে জ্বলে ওঠে তীব্র দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থেকে হৃদ মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই, তোমার কলিজা তো অনেক বড় হয়ে গেছে, আমাকে ভয় লাগছে না তোমার? না, লাগছে না। না তো কী করব আপনি বলুন, ঠোঁট উল্টে। ভাই আচ্ছা, একটা কাজ করি, ভয় যদি তোমার লাগছেই না আমাকে, তাহলে তোমাকে আমি গুলি করে মেরে দেই এই মুহূর্তে, কি বলো? দাঁতে দাঁত চেপে হৃদের কথা মায়া পাল্টা জবাব দিয়ে ওঠে, আপনি আমাকে গুলি করবেন, আমি আপনাকে শক্ত করে কামড়িয়ে দেব একদম। সেই বউ পেয়েছি একটা, আমি আস্ত পাগল। আচ্ছা, আমি তোমাকে আগে গুলিটা করলে আমাকে কামড়াবে কি করে শুনি? দাঁতে দাঁত চেপে বলো, ঠিক তো, আপনি আমাকে আগে গুলি করলে আমি আপনাকে কামড়াবো কী করে? আগে তো ভেবে দেখিনি আমি এটা। চিন্তার সুরে, সেটাই, তোমার মাথা মগজ থাকলে তো চিন্তাটা আসবে, তাই না? ব্যঙ্গ করে হৃদ এমন ব্যঙ্গ করা কথা মানে বুঝতে না পেরে মায়া সোজা সাপটাভাবে বলে ওঠে, আরে না, আমার মাথায় অনেক বুদ্ধি আছে, আপনি জানেন। দাদি বলে আমাকে, দাঁড়ান, আপনাকেও একটা বুদ্ধি দিই। আচ্ছা, আমি আগে আপনাকে কামড়িয়ে দিব ইচ্ছা মতো, পরে আপনি আমাকে গুলি করে মেরে দিবেন, তাহলেই তো হলো, তাই না? আমার কামড়ানো হলো, আমাকে গুলি করাটাও দারুণ না বুদ্ধিটা? মা এমন কথা হৃদ মায়ার দিকে তাকিয়ে থেকে বিরক্ত নিয়ে ধুবুরু উঁচু করে মাথা দুলিয়ে বলে ওঠে, আনবিলিভেবল। হৃদ কথাটা বলেই গাড়ির দিকে রেগে হনহনিয়ে যেতে লাগলো। মায়া হৃদের শার্টের কোণা আঁকড়ে ধরে পিছন পিছন দৌড়ে যেতে লাগলো হৃদের হাঁটার সাথে তাল মিলিয়ে। এতক্ষণে আসিফ, হৃদ আর মায়া খুনসুটির কথাগুলো শুনছিল মনোযোগ সহকারে। পরে হৃদকে রেগে গাড়ি দিকে যেতে দেখে ঘোর ভাঙে আসিফের। দৌড়ে ড্রাইভারের সাথে সামনের সিটে বসে পড়ে আসিফ। পরে পিছন থেকে এক পলক তাকায় হৃদ ও মায়ার দিকে। পরে আবারও সাথে সাথে সামনের দিকে ঘুরে বসে আসিফ, কারণ তখনও হৃদ মায়ার উপর বিরক্ত নিয়ে গম্ভীর মুখে বসে আছে। আর মায়া তখনও হৃদের শার্টের কোণা দুহাতে আঁকড়ে ধরে হৃদের দিকে ঘুরে বসে আছে, ঘামটি মেরে অসহায় ফেস নিয়ে হৃদের দিকে তাকিয়ে থেকে। হৃদ মায়ার হঠাৎ এতটা সাহস কোথা থেকে এলো সেটাই ভেবে পাচ্ছে না এই মুহূর্তে। হৃদ মায়ের সাথে কোনো রকম কথা বলতে চাইছে না, কারণ হৃদ মায়ের উপর অনেকটা রেগে আছে প্রথম দিনের বিষয়টি নিয়ে। মায়া হৃদকে নিজে থেকে দূরে থাকতে বলাটা হৃদ মেনে নিতে পারেনি একদম, তাই রেগে মায়ের সাথে এক প্রকার জিদ ধরে দূরে দূরে থাকছে মায়া থেকে। হৃদ নিহার সঙ্গী অনুষ্ঠানে আসেনি যাতে মায়ার সামনে পড়তে না হয়, বিয়েতেও আসতো না, কিন্তু মায়ার ওপর নজর রাখতে গিয়ে বিয়েতে আসতে হয় বাধ্য হয়ে, কারণ জিদ ধরে তো আর মায়াকে হারাতে পারবে না। তাছাড়া মায়া আর হৃদকে নিয়ে
কে মাইন্ড গেমস খেলছে জানার জন্য মূলত নিহার বিয়েতে আসা। নিহার বিয়েতে সারাক্ষণ হৃদকে নজরে মায়ার উপর ছিল, একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করতে দেয়নি। যদিও মায়ার মনে হচ্ছিল উল্টোটা, হৃদ মায়ার দিকে তাকায়নি পর্যন্ত, কিন্তু হৃদ মায়াকে আড়াল থেকে চোখে চোখে রাখছিল। হৃদ সেই রাগে রেশ ধরে এখন মায়াকে নিজের থেকে দূরে রাখতে চাইছে, কিন্তু তাও পাচ্ছে না মায়ার জন্য। মায়া এক প্রকার খামটি মেরে চিপকে বসে আছে হৃদের সাথে। হৃদ ঘাড় ঘুরিয়ে মায়ার দিকে তাকাতে চোখে পড়ল মায়ের গাল ফুলে রাখা ফেসটা। হৃদ সেদিকে এক পলক তাকিয়ে থেকে আবারও সামনের দিকে তাকায়। এই মুহূর্তে মায়ার সাথে কথা বলাটা বোকার, কারণ হৃদ মায়াকে আগে নিজের কাছে রাখত ভয় দেখে, কিন্তু হঠাৎ করে মায়া এতটা সাহস হওয়ার ভয়টা পাচ্ছে না হৃদকে। যথারীতি গাড়িতে এসে থামে খান বাড়ির সামনে। হৃদ কাউকে কিছু না বলে গটগট করে গাড়ি থেকে নেমে হনহনিয়ে বাড়ির ভিতরে চলে যেতে লাগলো। মায়ার সাথে সাথে গাড়ি থেকে নেমে নিজের দুহাতে লেহেঙ্গা দুপাশে উঁচু করে দৌড়াতে দৌড়াতে হৃদের পিছন পিছন যেতে লাগলো। হৃদ নিজের রুমের সামনে আসতে তখনও মায়ার পিছন পিছন দৌড়াতে দেখে বিরক্ত হয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। মায়া পিছনে ছিল, কিন্তু হৃদ হঠাৎ থেমে যাওয়ার কারণে মায়ার সাথে সাথে গিয়ে বাড়ি খায় হৃদের পিঠের সাথে। মায়া চমকে ওঠে, দ্রুত হৃদের দিকে তাকায়। মায়া এমন কাজে হৃদ বিরক্ত নিয়ে পিছনে ঘুরে তাকাতেই ওর দিকে পরে তেজি গলায় মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, কী রে বাপ, কি সমস্যা? পিছন পিছন ছুটছ কেন আমার? মায়া হৃদের এমন তেজি সুরের কথা শুনে থমথমে গলায় আস্তে করে বলে ওঠে, তো কি করব আমি? মায়া এমন কথা হৃদ কপাট রাগ দেখে বলে ওঠে, কি করব মানে? কবে তুমি আমার কথা শুনেছ যে আজকে তুমি শুনবে আমার কথা? যাও নিজের রুমে যাও, একদমই আমাকে ডিস্টার্ব করবা না। আর হৃদের কথা মায়া নাকচ ছুঁড়ে গাল ফুলে ঠোঁট উল্টে বলে উঠে, যাব না রুমে, একটু থাকি না আপনার সাথে, একটু থাকি না। একদম না। এই তুমি যাবে এখন এখান থেকে, নাকি গুলি করব তোমাকে আমি রেগে? কথাটা বলে হৃদ আবারও জোরে জোরে ডেকে আসিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, তোর ভাবির জন্য একটা বন্দুক নিয়ে আয় তো। তোর ভাবি আজকে আমার হাতে গুলি খেয়ে মরবে, তার আগে নয়। হৃদের কোমরে একটা বন্দুক থাকা সত্ত্বেও মায়াকে ভয় দেখানোর জন্য হৃদ মায়াকে শুনিয়ে শুনিয়ে আসিফকে কথাগুলো বলে। হৃদের এমন কথা শুনে মায়া মধ্যে ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থা উল্টো ঘুরে নিজের লেহেঙ্গা দুপাশে উঁচু করে ধরে প্রাণপূর্ণ দৌড় লাগায় নিজের রুমের দিকে। দৌড়াতে দৌড়াতে পিছনে ফিরে হৃদের দিকে তাকিয়ে থেকে চিৎকার করে বলে ওঠে, আমি কিন্তু মোটেও আপনার ভয় পাচ্ছি না। কথাটা বলে মায়া নিজের রুমে ঢুকে যায়। সাথে সাথে হৃদ সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে সেও নিজের রুমে চলে যায়। পরে ফার্স্ট এড বক্স নিয়ে নিজের হাতে গুলিটা বের করে ব্যান্ডেজ করে স্বস্তি হয়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরে কিছু একটা ভেবে নিয়ে শাওয়ারটা শেষ করে বাইরে বের হয়। নিজের মাথাটা মুছতে মুছতে ফোনটার দিকে আসিফ একটা কল দেয়। হৃদ ফোনে রিং হতে স্ক্রিনে তাকিয়ে হৃদ নামটা দেখে দ্রুত গতিতে কলটা রিসিভ করে আসিফ। কলটা রিসিভ করতে হৃদ শান্ত সুরে আসিফকে বলে রাখে, ডলি তার পরিবারকে কাল দেখবে, আজকে ওদের সবাইকে এমনই বেঁধে রাখতে। কথাগুলো বলে হৃদ আসিফকে কিছু বলতে না দিয়ে সাথে সাথে কলটা কেটে দেয়। সকাল 10:26 বাজে। নিহার বিয়ের পরের দিন খান বাড়িতে এখনও মেহমানদের অনেকটা ভিড় লেগে আছে। ড্রয়িং রুমে সোফায় বসে কয়েকজন বয়স্ক মহিলাকে আসর জমেছে। তারা বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা করে যাচ্ছে তাদের মতো করে। বাড়ির ছেলেরা সবাই সকালে নাস্তা করে যে যার মতো কাজে চলে গেছে। খান একটু আগে হেনা খান আবারও ডাইনিং সাজাচ্ছে নিজের হাতে কাউকে খাবে বলে। হেনা খানের এমন সাজানো মধ্যে দিয়ে নিঃশব্দে চেয়ার টেনে বসে পড়ে হৃদ নাস্তা করার জন্য। হেনা খান হৃদকে দেখে হাসি মুখে একে একে প্লেট সাজে রাখা নাস্তাগুলো দিতে লাগলো। হৃদও চুপচাপ নিজের নাস্তা করতে লাগলো। ড্রয়িং রুমে এমন মনোরম পরিবেশের মাঝে মায়া ঘুমে ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নেমে আসে। হাই তুলতে তুলতে সোজা গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে বয়স্ক মহিলাদের পাশে। কিছুক্ষণ ঘুমে ঝিম মেরে বসে থাকলেও পাশের মহিলাদের কথা শুনে চমকিত হয় মায়া।
পাশে মহিলাদের কথা ভালো করে শোনার জন্য বেশ মনোযোগ সহকারে আগ্রহ নিয়ে ঘুরে বসে তাদের দিকে। তখনই তাদের কথা মায়ার কানে এলো। তারা একে অপরের বলছে, আমার মেয়েটা এখন 3 মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা হবে বুঝলে না পা। আমার মেয়েটা না বিয়ে হয়েছে আজ 1 বছর হলো। প্রথমে তো বাচ্চাই হচ্ছিল না, পরে হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারের পরামর্শ দিয়েছে, তাই এতদিন আল্লাহ ওদের সংসার আলো করে কাউকে পাঠাচ্ছে আব্বা। বুঝলে না পা, অনেকের বিয়ের পরও বাচ্চা হতে লেট হয়, কারণ তারা বিয়েটা করে বাচ্চা নিতে চায় না তাড়াতাড়ি, তাই তাদের কষ্টটা বেশি হয় অন্যের জন্য। মহিলাদের এমন কথায় চমকিতে হয় মায়া। তার নিজেরও তো বিয়ে হয়েছে, কই তার তো কোনো বেবি হচ্ছে না। এখন কি তার বেবি হতে কষ্ট হবে অন্যদের মতো? কিন্তু সে তো আগে থেকে চাইতো তার একটা বেবি হোক, কিন্তু এখনও হচ্ছে না, এতে তার কি দোষ? মায়া এক মনে আরও কিছু ভেবে হঠাৎ করে মহিলাদের থেকে প্রশ্ন করে বসে, আচ্ছা বিয়ে হলে কি বাচ্চা হয়, তাহলে আমার হচ্ছে না কেন? মায়ের এমন প্রশ্নে থতমত খেয়ে যায় পাশের মহিলাগুলো। বাচ্চার বিষয়টি একান্ত ব্যক্তিগত বিষয়, আর বিয়ে হলে যে বাচ্চা হবে এমন কিছু না। বিয়ে ছাড়াও বাচ্চা হচ্ছে, তবে সেটা অবৈধভাবে, কিন্তু এই মুহূর্তে এতে কিছু বোঝানো সম্ভব নয় বলে মহিলাটি হাসি মুখে মাথা নাড়িয়ে সুমতি জানায়, যার অর্থ হ্যাঁ, বিয়ে হলেই বাচ্চা হয়। মহিলাটি এমন মাথা নাড়িয়ে দেখে মায়া আবারও কৌতূহল নিয়ে প্রশ্ন করে বসে, তাহলে আমার হচ্ছে না কেন? আমি বাচ্চা কোথা থেকে নেব? আচ্ছা আমার কি এখন হসপিটালে যেতে হবে ডক্টরের কাছে? মায়া এমন কথা দ্রুত পাশের মহিলাটি বলে উঠে, কোথা থেকে নেবে মানে? তোমার স্বামী দেবে তোমাকে বাচ্চা, আর তার জন্য তোমাদের একান্ত কিছু পার্সোনাল কাজ করতে হবে, আর তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে ডক্টর দেখাতে পারো তোমরা। মহিলাটির কথা শেষ করার সাথে সাথে মায়া আর কাউকে কিছু বলতে না দিয়ে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে এগিয়ে গিয়ে চেয়ার টেনে হৃদের পাশে বসে পড়ে। হৃদ মায়াকে নিজের পাশে বসতে দেখে না দেখার ভান করে চুপচাপ নিজের মতো করে খেতে লাগলো, যেন এই মুহূর্তে হৃদের সামনে খাবার ছাড়া অন্য কিছু নেই এখানে। মায়া হৃদের এমন মনোভাব দেখে সেও কিছু বলল না। হৃদকে দম মেরে কিছুক্ষণ হৃদের দিকে তাকিয়ে থেকে স্পষ্ট গলায় খানিকটা উচ্চস্বরে বলল, আমার একটা বাচ্চা চাই। আপনি আমাকে বাচ্চা দিচ্ছেন না কেন? মায়ের এমন কথায় ড্রয়িং রুমের সবাই থতমত খেয়ে যায়। সবাই গোল গোল চোখে তাকিয়ে আছে হৃদ ও মায়ার দিকে। হেনা খানও থমথমে চোখে তাকিয়ে রইল হৃদের দিকে। হৃদ মায়ার কথা শুনে মুহূর্তে বিষম খেয়ে যায়। পানিটা নিজের মুখে নিয়ে অনবরত কাশতে থাকে মায়ার কথা। এই মুহূর্তে হৃদ মায়া থেকে এমন কোনো কথা আশা করেনি। মায়ার জন্য জীবনে অন্যের সামনে খানিকটা লজ্জা পেতে হচ্ছে তাকে, তাই নিজের জায়গা বসে আস্তে করে চোখ বুলায় চারপাশে সবাইকে নিজের দিকে গোল গোল চোখে তাকাতে দেখে সাথে সাথে চোখ নামিয়ে নেয় হৃদ। মায়া হৃদ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলে উঠে, কি হলো বলুন, আমার বাচ্চা কবে দিবেন আপনি? আমার একান্ত পার্সোনাল কাজগুলো কবে করব বাচ্চার জন্য? মায়ের এমন কথা এবার হৃদ ভীষণ বাজেভাবে ফেঁসে গেছে এই মুহূর্তে। এখানে না পারছে বসে থাকতে আর না পারছে উঠে যেতে। জীবনে প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছে হৃদ, তাও তার বউয়ের জন্য। সাথে কাশিটা যেন আগে থেকে আরও দুগুণ বেড়ে গেল মায়ার সাথে পাল্লা দিয়ে। মায়া চোখ মুখ খুশিতে চকচক করছে। সে হৃদকে কথাগুলো বলে খুশিতে গদগদ হয়ে নিজের হাতে আঙ্গুলগুলো গণনা করে হৃদের সামনে নিজের 2 হাতে 10টা আঙ্গুল দেখিয়ে আপন গতিতে বলে ওঠে, আমার 10টা বাচ্চা লাগবে। আপনি আমাকে 10টা বাচ্চা দিতে হবে। হৃদ মায়ের এইভাবে হাতের আঙ্গুল দেখে বাচ্চা চাইতে দেখে কাশতে কাশতে এক হাতে পানির গ্লাস নিয়ে সেই পানিটা ঢক ঢক করে সম্পূর্ণটা শেষ করার আগে মায়া আবারও হৃদের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলে ওঠে, কিন্তু আপনাদের বাড়িটা তো অনেক বড়, তাই আমাকে অনেকগুলো বাচ্চা নিতে হবে আপনার থেকে। আপনাদের এত বড় বাড়িতে মাত্র 10টা বাচ্চা থাকবে, এটা কেমন দেখায় না? মানুষ কি বলবে যে এত বড় বাড়িতে হয়েছে মাত্র 10টা বাচ্চা? যে বিষয়টা সাংঘাতিক খারাপ দেখাবে।
আর দাদা দাদি তো কত ইচ্ছে আছে আমাদের শত শত বাচ্চা থাকবে এই বাড়িতে, বাড়ির সব জায়গা শুধু আমাদের শত বাচ্চা থাকবে আনাচে কানাচেতে। মায়ার মুখে শত শত বাচ্চার কথা শুনতেই হৃদের মুখ থেকে সাথে সাথে সবটা পানি ছিটকে ডাইনিংয়ে পড়ে যায়। আগে থেকে এমন ননস্টপ কাশতে মায়ার দিকে করুণ চোখে তাকায়। মায়া হৃদের এমন চাউনির দিকে কোনো খেয়ালই নেই এই মুহূর্তে। তার চোখ দুটো বড় বড় করে হাঁ করে হৃদের সামনে কল্পনা করতে থাকে তার শত শত বাচ্চাগুলো খানবাড়ির সব জায়গায় ভরপুর হয়ে আছে। কল্পনা করতে মায়া গোল গোল চোখে হৃদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকায়, নিজে করা প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। আর হৃদ কাশিটার সাথে সাথে এদিক ওদিক তাকিয়ে সবাইকে এক পলক দেখে সাথে নিজের দাদিকেও নিজের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে হৃদ খাবার শেষ না করে দ্রুত উঠে দাঁড়ায় চেয়ার থেকে। পরে আবারও মায়ার দিকে এক পলক তাকিয়ে থেকে কাউকে কিছু না বলে নিজের রুমে যাওয়ার জন্য দ্রুত পা চালায়। এখানে আর এক মুহূর্তে থাকলে তার বউ তার বাকি না করা কাজগুলো সবার সামনে ননস্টপ বকবক করে বলে দিবে। কপাল করে বউ পেয়েছে একটা, কোটিতে এমন বউ খুঁজে পাওয়া যাবে না। কোটিতে কেন? এই পৃথিবীতে এমন একটা পিস নেই যে বউকে সে নিজে সবসময় ভয় দেখিয়ে চলতো, আর সে কিনা তার বউ থেকে বাঁচার জন্য এক প্রকার লাফিয়ে যাচ্ছে। সেই হৃদ কথাগুলো যেতে যেতে ভাবতে থাকে। মায়া হৃদকে হঠাৎ ডাইনিং টেবিলের চেয়ার থেকে উঠতে দেখে সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হৃদের পিছন পিছন ছুটতে ছুটতে অধৈর্য গলায় তাড়া দিয়ে বলে উঠে, আরে কোথায় যাচ্ছেন আপনি? আমার বাচ্চাটা তো দিয়ে যান আপনি। আমার বাচ্চা কবে হবে? আর আপনি আমাকে বাচ্চা কবে দিবেন বলুন? মায়ের কথাগুলো হৃদের পিছনে ছুটতে ছুটতে বলে যাচ্ছে ননস্টপ। আর হৃদ মায়ের কথাগুলো শুনেও না শোনার ভান করে দ্রুত নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মায়াকে এড়িয়ে যেতে চাইল হৃদ, কারণ হৃদের যে বাকি কিছু অংশ ইজ্জতে বেঁচে আছে সেটাও তার হারাতে চায় না। তাই মায়াকে এ মুহূর্তে কিছু না বলাটাই সেও মনে হচ্ছে হৃদের। মায়া হৃদকে তার কথা গুরুত্ব দিতে না দেখে আবারও খানিকটা তেজি সুরে বলে ওঠে, আরে শোনেন না, আপনি বুঝতে পারছেন না কেন? আমার সমস্যা সত্যি বলছি, আমার বাচ্চা হচ্ছে না তো। আসুন না, আমার একান্ত পার্সোনাল কাজগুলো করে ফেলি তাড়াতাড়ি। আরে শুনুন, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনি বলুন না কবে নিয়ে যাবেন আমাকে হসপিটালের ডক্টরের কাছে বাচ্চার জন্য? ভালোবাসবেন না তো আমাকে? না বললাম তো, কিন্তু কেন? আমার গার্লফ্রেন্ড আছে তাই। আরে তোমাদের মতো অত্যাধুনিক মডার্ন মেয়ে আমার জন্য না, আর তোমার নিজের লেবেলকৃত কাউকে খুঁজো আমার পিছনে না পড়ে থেকে। আপনি মিথ্যা কেন বলছেন আমাকে? আমি জানি আপনার কোনো গফ নেই, ওকে? আর এখন আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনার জন্য নিজেকে পুরো চেঞ্জ করে নিয়েছি আমি। তারপরও কেন আপনি আমাকে এতটা অপছন্দ করেন সেটাই তো বুঝতে পারছি না আমি সবসময় আপনার মনের মতো হওয়ার চেষ্টা করি, আপনার ছোট বড় সব দিকে খেয়াল রাখার চেষ্টা করছি। তারপর আপনি রোজ রোজ আমাকে কাঁদিয়ে চলেন আপনার কথা দ্বারা। সেটা কেন করবেন আমার সাথে জানতে চাই আমি। চোখ মুখ শক্ত করে ফিহা এমন কথা। আরই ফিহার দিকে ঘুরে তাকায়। পরে খানিকটা রেগে দাঁতে দাঁত চেপে বলতে বাধ্য নই আমি, তোমাকে আমার পছন্দ না, ব্যাস। আমার থেকে দূরে থাকো তুমি। কথাটা বলে আরিফ রেগে এখান থেকে চলে যেতে নেয়, তার আগে পাশ থেকে ফিয়া শক্ত করে আরিফের হাতটা ধরে দেয়ালের সাথে চেপে ধরে শক্ত করে। ফিয়া এমন করে হাতটা টেনে ধরা আরিফ রাগটা যেন মাথায় চেপে বসে। মাঝে মাঝে ঝাটকা দিয়ে নিজের হাতটা ছড়িয়ে দিয়ে শক্ত হাতে ফিহার গা চেপে ধরে নিষ্ঠুরভাবে। পরে চোখ মুখ শক্ত করে বলে ওঠে, আমাকে যতটা সোজা দেখতে ততটা কিন্তু সোজা নয় আমি। আমাকে ভালো ভাবতে যেও না ভুলেও। আর তোমাদের মতো মেয়েদের চরিত্রে দোষ আছে, একটা না একটা ছেলে বরাদ্দ থাকি তোমাদের জন্য। এখন আর খুঁজে খুঁজে ছেলে পাচ্ছ না, আর আমার কাছে চলে এসো, তাই না? আমার চরিত্রহীন মেয়েদের প্রতি কোনো রকম ইন্টারেস্ট নেই শুরু থেকেই, তুমি হয়তো জানো না,
তাই এত দিন ধরে আমার পিছনে পড়ে আছো। এখন বলে দিয়েছি, এখন নিজের লেভেল কি তো কাউকে খুঁজো কেমন দাঁতে দাঁত চেপে। কথাগুলো বলে এক প্রকার ধাক্কা মেরে ফিহার হাতটা ছেড়ে দিয়ে হনহনিয়ে এখান থেকে চলে যায় আরিফ। আর ফিহা অশ্রুসিক্ত চোখে আরিফের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেয়াল ঠেসে আস্তে করে বসে হাঁটু ভাঁজ করে সেখানে নিজের মাথাটা লুকিয়ে শব্দ করে কান্না করে ওঠে। সে সত্যি আরিফকে ভালোবাসে। আরিফের জন্য নিজের সাথে নিজের পোশাকও চেঞ্জ করে ফেলেছে। সে আগে কখন প্রেম করেনি, বিদেশে থাকলেও কখনো প্রেমটা করা হয়ে ওঠেনি ফিহার। তার বিদেশি অনেক ছেলে মেয়ে বন্ধু আছে, তাদের সাথে সে সবসময় চ্যাটিং করত, কিন্তু তাকে কারোর সাথে কখনো অন্য কোনো সম্পর্ক ছিল না। তাই আজকে আরিফ চরিত্রহীন বলা মেনে নিতে পারছে না ফিহা। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ডলি। তার বাবা মার আর তাদের সামনে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে হৃদ। হৃদের পিছনে দাঁড়িয়ে আছে আসিফ সহ 10-12 জন বডিগার্ড, আর তার পাশে দাঁড়িয়ে আছে ডলি ভাড়া করা গুন্ডাগুলো। পরিবেশটা থমথমে হয়ে আছে, কারো মুখে কোনো রকম কথা নেই, কিন্তু ভীতু চোখে হৃদের দিকে তাকিয়ে আছে হৃদ। গম্ভীর মুখে বসে আছে চেয়ারের উপরে। হৃদ কপাল কুঁচিয়ে ডলি তার বাবা মার দিকে তাকিয়ে থেকে লাফ দিয়ে চেয়ার থেকে উঠে ওদের সামনে টেবিলের ওপর বসে পড়ে, 2 পা ঝুলিয়ে। পরে নিজের হাতে বন্দুকটা নিয়ে কপাল চুলকাতে চুলকাতে আসিফের দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে ওঠে, আসিফ তোর ডলি ম্যাডামের জন্য কি খাতিরদারি করা যায় বলতো? ভালো কিছু বলবি মানে একদম ইউনিক স্টাইলে। আসলে তো ডলি ম্যাডাম নর্মাল কিছু পছন্দ না, ওর আবার খুবই এক্সপেন্সিভ, তো তাই তোর ডলি ম্যাডামের বিষয়টা মাথায় রেখে কিছু বলতো শুনি। হৃদ এমন কথা শুনে আসিফ ডলির দিকে তাকিয়ে থেকে চোখ ঘুরে হৃদের দিকে তাকায়। পরে খানিকটা ইতস্তত বোধ করে থমথমে গলা হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিন্তু ভাই উনি তো মেয়ে মানুষ, সাথে আপনার মামা মামি আর মামা তো বোন হয়, তাহলে ওদেরকে কিভাবে কি করব আমরা? আসিফের কথা হৃদ ঘাড় ঘুরে ভুরু কুচকে তাকায় আসিফের দিকে। পরে মেজাজ দেখে উচ্চ স্বরে বলে ওঠে, তো আমি কি করব? ওরা আমার বিষয়টা মাথায় রাখেনি, শখ করে ক্ষতি করতে এসেছে আমার, তাই এবার ভুক্তভোগী হোক। ওরা সবাই আমার সম্পর্কে সবটা জেনেও এসে, তাই আপাতত আমার কিছু করার নেই। এখন বেশি কথা না বলে বল কি করা যায় ওদের সাথে? হৃদের কথায় পিষ্টে আসিফ কোনো কথা বলবে তার আগে সামনে থেকে ডলির বাবা দূরত্ব বলে উঠে, হৃদ তুই এমনটা করতে পারিস না আমাদের সাথে। আমি তোর মার ভাই হই, সম্পর্কে তোর মামা হই আমি, তাই তুই আমাদের সাথে খারাপ কিছু করতে পারবি না। ডলির বাবার কথা শুনে হৃদ ভুরু কুচকে এলো, ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একটা পলক দেখে নিয়ে টেবিলের ওপর বলটা হাতে ঘুরাতে ঘুরাতে বলটির দিকে তাকিয়ে থেকে চাপা সুরে বলে ওঠে, তাই ইমোশনাল ব্ল্যাকমেল নট ব্যাড। কথাটা বলে হৃদ খানিকটা থেমে সামনের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, মায়া জিনিসটি দাদা দাদি ছাড়া অন্য কারো প্রতি কখনই কাজ করেনি আমার। তবে যখন থেকে হৃদ আমার জীবনে এসে অদ্ভুতভাবে আমি আমার হৃদের মায়ে জড়িয়ে গেছি গভীরভাবে। না চাই তো এখন বউ ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার। কোনো মেয়েকে নিজের সাথে জড়ানোটা কখনো প্ল্যানিংও ছিল না আমার, তাই বিয়েটা আমি চাপে পরে করলেও ভালোবাসাটা আসে আমার গভীরভাবে বউয়ের জন্য। এখন মনে হচ্ছে বউ ছাড়া দুনিয়া ধ্বংস করে দিব আমি, তবু বউকে ছাড়তে পারবো না। বউয়ের সামান্য ব্যথা নিঃশ্বাসটা আটকে আসে আমার। আর সেই বউকে মারতে চেয়েছিলেন আপনারা? ক্ষমা করা শব্দটি আমার ডিকশনারি তখনই ছিল না, তাই সম্পর্কে দোহাই দিয়ে হয়তো আমার সাথে কিছু করলে বাঁচা যেত, ছেড়ে দিতাম, কিন্তু বউ মারতে যাওয়ার বিষয়টা কোনো কালেই ছাড় দিব না আমি। তাই সব সম্পর্ক বাদ, আমার বউ নাই তো কেউ নাই আমার আপনার। এমন ছেড়ে দিলে নেক্সট টাইম আবার আমার বউকে মারতে চাইবেন, তাই এটা তো
আর হতে দিতে পারি না। বউকে নিয়ে তো আর কোনো রকম রিস্ক নিতে পারবো না আমি। কথা বলে হৃদ ঘাড় ঘুরিয়ে আসিফকে বলে উঠে, আসিফ যা তো, তোর যা করতে বলছি সে কাজগুলো কর গিয়ে তাড়াতাড়ি, ওরা ওয়েট করছে তো। হৃদের কথা আসিফ দ্রুত গলা বলল, জি ভাইয়া। আসিফ কথাটা বলে যেতে যেতে পাশ থেকে চিল্লে ওঠে ডলি। হাত পা বাঁধা অবস্থায় সর্বশক্তি দিয়ে ছোটাতে ছোটাতে হৃদকে উদ্দেশ্য করে বলে উঠে, হৃদ প্লিজ তুমি আমাদের ছেড়ে দাও। আমরা কেউ আর তোমার বউকে আর মারতে চাইবো না, প্লিজ, ভুল হয়ে গেছে আমাদের। ডলির এমন কথা হৃদ বাঁকা হেসে হাতের বলটা দেখতে দেখতে বলে উঠে, ইন্টারেস্টিং। বিড়াল বলছে সে আর মাছ খাবে না, এটা কি আমার মেনে নিতে পারি? তাই সরি। প্লিজ হৃদ, খারাপ কিছু করো না, আমাদের ছেড়ে দাও। আমরা এ দেশ ছেড়ে চলে যাব আর আসবো না এ দেশে কখনোই। ডলির মা, আপাতত কারো কথায় আমি রাখতে পারছি না, কেমন? আমার যা করার আমি তাই করব। আর বাকি কথাগুলো বলার আগে আসিফ হৃদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হৃদের বলা কাজগুলো করে। হৃদ চোখ তুলে আসিফের দিকে তাকাতে আরিফ নিজ গতিতে এগিয়ে এসে হৃদের বসার টেবিলের পাশে কতগুলো পেপার রাখে। পরে আসিফের পিছনে ফিরে ইশারা করতে একজন বডিগার্ড এসে শুধু ডলির গায়ে নিচে ফুটান্ত গরম পানি রেখে দেয়। পরে সেই ফুটান্ত পানিতে সাথে সাথে ডলির পা ডুবিয়ে চেপে ধরতে ডলি সাথে সাথে চিৎকার করে ওঠে প্রাণপূর্ণ। তারপর আবারও নিজের হাত পা ছুটাতে লাগে বাঁচার জন্য। ডলিকে এমন করতে দেখে পাশ থেকে কেঁদে ওঠে ডলির মা। উনি কিছু বলবে তার আগে নিচে বসে থাকা বডিগার্ডটি গল গল করে পুরো এক বোতল অ্যাসিড ঢেলে দেয় পায়ে। অ্যাসিডের তীব্র জ্বালায় পাগলের মতো চিৎকার করে থাকে ডলি এমন গলা ফাটা আর্তনাদ চিৎকারে কেঁপে ওঠে গোডাউন। হৃদ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে ডলির দিকে পরে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতে আসিফ আবারও সামনের দিকে ইশারা করতে দুজন মেয়ে এসে ডলির পাশে দাঁড়িয়ে পড়ে। মেয়েগুলোকে দেখে আসিফ বলে ওঠে, আপনাদের কাজ হলো ডলি ম্যাডামের বড়িতে ক্রিমের সাথে অ্যাসিড মিক্সড করে এই ম্যাডামের পুরো শরীর লাগিয়ে দিতে হবে ভালো করে। আসলে এই ম্যাডামের রূপে খুব জ্বালা তো, তাই। আর এই রূপ নিয়ে অংশ ছেলেদের জীবনও নষ্ট ফেলেছে, তাই ভবিষ্যতে যাতে আর কারো সাথে এমনটা করতে না পারে সেজন্যই এই ব্যবস্থাটা আর কি। আসিফের এমন কথায় ডলি আবার নো বলে চিৎকার করতে থাকে, কিন্তু ডলি এমন চিৎকার অপেক্ষা করে হৃদ সেদিকে তাকিয়ে থেকে আসিফকে ইশারা করে কিছু পেপার রাখে ডলির বাবার সামনে। ডলির বাবা মেয়ের দিকে থেকে চোখ সরিয়ে সামনের রাখা পেপারে তাকায়। পরে খানিকটা ভয় নিয়ে কাঁপা হাতে গলায় বলে ওঠে, এগুলো কিসের পেপার? গুড কোশ্চেন। এটা আপনার মুক্তিপূর্ণ বলতে পারেন। সাইন করে দেশ ছেড়ে চলে যাবেন, কিভাবে যাবেন সেটা আমি দেখব, আর পেপারে কি আছে সেটা আমি পরে বলবো। এখন পড়া যাবে, যদি পড়তে চান তাহলে এখান থেকে বেঁচে ফেরার কারো হবে না। সাথে এখন যে অফারটি দিয়েছি সেটাও বাতিল বলে ঘোষণা হবে, তাই কোনো রকম বনিতা ছাড়াই জাস্ট সাইন ইট। হৃদের এমন শান্ত গলা ভয়ানক হুমকিটা বুঝতে পারেনি উনি। এখন যদি হৃদের কথা মতো কাজ না করে তাহলে সত্যি সত্যি হৃদ সবাইকে মেরে দিবে। সাথে নিজের মেয়ের করুণ অবস্থা তো উনি নিজের চোখে দেখতে পেয়েছেন, তাই করুণ চোখে সবাইকে এক পলক দেখে নিয়ে আস্তে করে পেপারগুলোকে সাইন করে দেয়। সাইন করাতে আরিফ সেগুলো নিয়ে হৃদের হাতে তুলে দেয়। হৃদ পেপারগুলোকে এক পলক দেখে নিয়ে আপন মনে বলে ওঠে, ডলি, তোর তো খুব পছন্দ টাকা, পাওয়ার, সৌন্দর্য, তাই না? আর তার জন্য তো আমার বউকে মারতে চেয়েছিলি, কারণ এই সব কিছু আমার কাছে আছে। তাই এখন তোর কাছে তো কিছুই নেই, টাকা, পাওয়ার, সৌন্দর্য সবটা হারালি তুই। তোর সৌন্দর্য আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছি, সাথে তোর টাকা আর পাওয়ার তোর বাবা সব এখন এই পেপারগুলোতে সাইন করে অনাথ আশ্রমে দিয়ে দিয়েছে। তোর জন্য কিছুই তো রাখেনি। এবার তোর কি হবে রে? তোর বাবা খুব দয়ালু, বুঝলি? তোর বাবার মাধ্যমে জীবনে প্রথম আমি কোনো ভালো কাজ করেছি। অনাথ আশ্রমে
দান করে, নয়তো এমন ভালো কাজগুলো কখনোই আমার সাথে যায় না। এই সবগুলো দান দাদা দাদি করে থাকতো। তুই তো জানিস আমিটা কেমন, খুব বাজে। আচ্ছা, আমার এমন উন্নতিটা কি রীতের মাধ্যমে এসেছে? সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তিময় হয়ে রাত 10টা নাগাদ বাড়িতে ফিরেছে রীত। ক্লান্তিতে তিক্ত হয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে শূন্য চোখে শান্ত দৃষ্টিতে চারিপাশে চোখ বুলিয়ে নেয়। আশেপাশে জনশূন্য হয়ে কাউকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো হৃদের। এই অসময় বাড়ির সবাই যাবে কোথায়, কথাটি ভাবতে কাউকে জিজ্ঞেস করবে বলে ভেবে থেমে যায় হৃদ। সারাদিন ব্যস্ততার শরীরটা ক্লান্তিতে রিরি করছে খুব। তাই এই মুহূর্তে একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার তার। পরে না হয় আশিককে কল করে জিজ্ঞেস করা যায় বাড়ির সবাই কোথায়। কথাটা ভেবে ধূপধাপ পা ফেলে উপরে নিজের রুমে চলে যায় লম্বা সময় নিয়ে একটা শাওয়ার নিতে। নিজের রুমে বসে বসে ল্যাপটপে মুখ গুজে 1 ঘন্টা যাবৎ কাজ করতে চলছে হৃদ। আর খানিকটা সময় ধরে কাজ করার পরে ঘড়ির দিকে তাকাতে চোখ পড়ল 12টা নাগাদ। সময়টাতে এতটা সময় হয়ে যেতে ঘাড় ঘুরিয়ে নিজের রুমের দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এতটা সময় হয়ে গেল অথচ কেউ তাকে ডাকলো না খাবারের জন্য। কথাটা ভেবে উঠে দাঁড়ায় হৃদ। খানিকটা চিন্তিত হয়ে এগিয়ে যায় নিচে ড্রয়িং রুমের দিকে। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় কাউকে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো আবার। খানিকটা চিন্তিত ভঙ্গিতে কল দেয় আশিককে। পরপর 2বার কল করার পর আশিক কলটা রিসিভ করতে না দেখে একরাশ টেনশন ভর কল হৃদের মাথায়। সে টেনশন রেশ ধরে রেগে মেগে আবারও কল দেয় আশিককে। পরপর 3বার কল করার পর কলটা রিসিভ হয় আশিকের। ওই দিক থেকে আশিক কলটা রিসিভ করে আস্তে করে হ্যালো বলার সাথে সাথে হৃদ খানিকটা রাগ দেখে উচ্চস্বরে বলো, হারামির বাচ্চা কই তুই? মরেছিস নাকি কোথাও? একটা ফোন ধরতে তো এত টাইম লাগে কেন? হৃদের হুট করে রেগে যাওয়ার কথা আশিক খানিকটা ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় কাচুমাচু করতে করতে আস্তে করে হৃদকে উদ্দেশ্য করে বলল, সরি বস, বড় স্যারে আরাফ খান সাথে ছিলাম এতক্ষণ, তাই আপনার কলটা রিসিভ করতে পারিনি। আসিফকে এমন উত্তর সন্তুষ্ট হয়নি হৃদ। তাই আগের মতো রাগী ভাব নিজের মধ্যে বজায় রেখে টেনশনে বলে উঠে, হারামির বাচ্চা বউ কই আমার, সেটা বল। হৃদের এমন ধমকে আশিক খানিকটা ইতস্তত বোধ করে আস্তে করে বলে উঠল, বস, ম্যাম তো আপনার পরিবারের সবাই সাথে আছে এখন। আজকে নিহা ম্যাডামের রিসেপশন পার্টি ছিল, তাই সবাই এখানে এসেছেন। আপনাকে এখানে আসার জন্য দাদা দাদি অনেকবার কল করেছেন, কিন্তু আপনাকে কেউ ফোনে পায়নি। আশিকের কথা শান্ত হয় হৃদ। আজকে সকালে ডলিও তার পরিবারের ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার পরে বাকি সারাটা দিন খুব বেশি ব্যস্ততা কাটে হৃদের। আর সেই ব্যস্ততার কারণে ফোনটা যে কখন বন্ধ হয়ে যায় বলতে পারেনি সে। আজকে যে নিহার রিসেপশন পার্টি ছিল সেটা সে ভুলে বসে এই যে মূলত কাউকে বাসায় না দেখে সে খানিকটা চিন্তিত হয়ে পড়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে গম্ভীর কণ্ঠে হৃদ আশিককে বলে, সবাই কখন আসবে আর কতটা সময় লাগবে আসতে? হৃদের গম্ভীর কণ্ঠে শুনে আশিক ঝটপট করে দ্রুত উত্তর বলে উঠে, এই তো আর আধ ঘন্টা লাগবে বস, অলমোস্ট আমরা এসে পড়েছি। আচ্ছা আর শোন, তোর ম্যাডাম এখন কি করছে? সারাদিন কোনো রকম পাগলামি বা ঝামেলা করেনি তো কারোর সাথে? বস, ম্যাডাম তো এখন আপনার দাদির সাথে গাড়িতে বসে আছে, কিন্তু মনে হয় কোনো কারণে ম্যাডাম রাগ করে আছে। আর সারাটা দিন একটাবারের জন্য আপনার দাদিকে ছেড়ে কোথাও যায়নি, আর না খুশি মনে কারোর সাথে কথা বলেছে। কেমন একটা মনমরা হয়েছিল রিসেপশনে পার্টিতে, চিন্তিত হয়ে। আশিকের কথাগুলো শুনে হৃদ কিছু না বলে আশিকের কলটা কেটে দিয়ে হালকা কপাল কুচে এক পলক ফোনটার দিকে তাকিয়ে থাকে। ভাবতে থাকে হঠাৎ করে তার বউ এমন মনমরা হয়ে থাকার কারণটা কি হতে পারে। সে চাইলে তার বউকে কিছু জিজ্ঞেস করতে পারবে না এই মুহূর্তে, কারণ সে ইচ্ছে করে রাগ দেখে বউ থেকে দূরে দূরে থাকছে। সেই দিনের পর থেকে বউ থেকে দূরে থাকতে এই বউয়ের প্রতি সেকেন্ডের খবর রাখছে সে পদে পদে। কথাগুলো ভেবে হৃদ আবারও সিঁড়ি বেয়ে উপরে নিচের রুমে চলে যায়। আপাতত তার জন্য কারো হাতে খেতে পছন্দ না। হেনা খান না থাকায় না খেয়ে শুয়ে পড়তে হয় তাকে। সকাল 8টা বাজে। খান বাড়িতে নতুন মেহমান আমেজে ভরপুর হয়ে আছে।
আর এত উৎফুল্লতার কারণ হলো নিহা এবং ফয়সালকে নিয়ে। ওদের নিয়ে এখন সবাই মহাব্যস্ত আপ্যায়ন করার জন্য। নিহা ফয়সালের রিসেপশন পার্টির পর তাদেরকেও আসতে হয় খান বাড়িতে নিয়ম রক্ষাতে। আর সেই নিয়ম রক্ষাতে সূত্র ধরে খান বাড়ির সবাই এখন এত ব্যস্ততা মূল কারণ। মা সেই ব্যস্ততার সাথে পাল্লা দিয়ে আড্ডা মেতে উঠেছে সবাইকে নিয়ে। যদিও মায়ের মন মানসিকতা ভালো নেই, তারপর সবার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সে চেষ্টা চালিয়ে যেতে আড্ডায় বসতে হয় মায়াকে। নিহা, ফয়সাল, আরিফ, সাহিল ফয়সালের চাচাতো ভাই, শিখা ফয়সালের চাচাতো বোন, সবাই একসাথে বসে গল্প করলেও আরিফ সব থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে বসেছে। আরিফ সবাই সাথে বসে থাকলেও তার মন স্থির করে আছে কাজের মধ্যে। সকাল সকাল কিছু জরুরি কাজের জন্য ল্যাপটপ নিয়ে বসে থাকতে হচ্ছে তাকে। এখানে বসে থাকার কোনো ইচ্ছে ছিল না তার, কিন্তু নেহা খানের জোরে বাধ্য হয়ে বসে থাকতে হচ্ছে তাকে। যদিও মাঝে মাঝে চোখ তুলে সবাইকে এক পলক দেখে আবারও কাজে মন স্থির করেছে। ফিহা ঘুম ঘুম চোখে ঢুলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে সবার সাথে আড্ডায় বসে পড়ল। ঘুমের রেশটা কাটতে না পারা যেন হালকা ঝিমাচ্ছে, কারণ সকাল সকাল হেনা খান সবাইকে ডেকে তুলে দিচ্ছে। তাই ঘুমটা সম্পূর্ণ না হওয়ার কারণে এখন তাকে সবার সামনে বসে ঝিমাতে হচ্ছে। ফিহা ঘুম ঘুম চোখে ঢুলতে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় আরিফ বেখেয়ালিভাবে সিঁড়ির দিকে হঠাৎ তার চোখে যায়। ফিয়াকে নিচে নামতে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ফিয়ার ঘুম জড়ানো চোখ মুখ দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আস্তে করে নিজের চোখ সরিয়ে আবারও ল্যাপটপে তাকায়। ফিয়ার গিয়ে বেখেয়ালিভাবে হাসিলকে পাশে বসে পড়তে চোখ তুলে তাকায় সাহিল ফিহার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সবার সামনে সাহিল ফিহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, গুড মর্নিং। সাহিলের এমন কথায় ফিয়া হালকা হেসে তাকিয়ে থেকে মিষ্টি করে বলে ওঠে, গুড মর্নিং। কি ঘুমের রেশটা কি এখনও কাটেনি? তেমন কিছু না, ওই একটু সকাল সকাল উঠতে হয়েছে তো আর কি, মিষ্টি হেসে। তাই বুঝি, তবে আপনি চাইলে আমি আপনার এই ঘুমের রেশটা কাটাতে পারি। তার জন্য আপনাকে কষ্ট করে আমার সাথে বাগানে যেতে হবে হাঁটার জন্য। কি যাবেন? ভুরু কুচকে সাহিলের এমন কথায় কপাল কুচকে থাকা ফিয়া পরে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠে, আচ্ছা তাই আপনি কি আমার ঘুমটা কাটাতে চাইছেন, নাকি নিজেকে বোরিং ফিল করা থেকে বাঁচাতে চাইছেন? কোনটা? নাম দিচ্ছেন আমার আর কাজ হচ্ছে আপনার। ফিয়ার এমন কথায় সাহিল খুব মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলে ওঠে, ওই আর কি, আমরাই তো। বুঝতে পারছেন না কেন? আপনি আমাকে কোম্পানি দিবেন আর আমি আপনাকে এন্টারটেনমেন্ট করব, সিম্পল। সাহিলের কথা হেসে ওঠে ফিয়া। সুমতি জানিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। ফিয়ার সাথে সাথে সাহিলও উঠে দাঁড়ায়, দুজনে একসাথে বাগানে যাওয়ার জন্য। ফিয়া সাহিলের নিয়ে বাইরে যাওয়ার সময় চোখ পরে ড্রয়িং রুমে এক কোণায় আরিফের ল্যাপটপে নিয়ে বসে থাকতে। আরিফ যদিও কাজের জন্য বসেছিল, কিন্তু সাহিল আর ফিয়া কথার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দুজনের দিকে কাজ রেখে। আরিফের মোটেও ভালো লাগছে না ফিয়া আর সাহিলের সক্রিয়তা, এত আদরের সুরে কথা বলাটা। ফিয়া আরিফের দিকে এক পলক তাকিয়ে থেকে নিজেকে শান্ত রেখে হাসি মুখে বেরিয়ে পড়ে সাহিলকে নিয়ে। নিজেকে আরিফের কাছে আর ছোট করবে না, এমনটাই মনে মনে স্থির করে রেখেছে সে। আর কখনোই আরিফের রাস্তা কাটা হবে না, থাকতে চায় না সে। আরিফের যা ভালো লাগে সে তাই করুক, কখনোই আর আরিফে নিজের সাথে জড়াতে চাইবে না। অফিসে যেন রেডি হয়ে ধূপধাপ পা ফেলে নিচে নেমে আসে রিত। ধূপধাপ পায়ের আওয়াজ কানে আসতে আস্তে করে মাথা তুলে তাকায় সিঁড়ির দিকে। চোখের সামনে রিতকে দেখে কোনো রকম প্রতিক্রিয়া না করে আবার আস্তে করে নিজের মাথাটা নিচু করে ঘামটি মেরে বসে থাকে সোফায় মায়া। রিত সিঁড়ি বেয়ে নিচে নামতে মায়াকে এমন করতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে ডাইনিং রুমে বসে পড়ে নাস্তা করার জন্য। রিতকে ডাইনিং রুমে বসতে দেখে হেনা খান হাসি মুখে নাস্তা নিয়ে নিজের কাজে চলে যায়। রিত নিজের নাস্তা হালকা চামচ নাড়তে থাকে। মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে মায়া মন খারাপ ভাবটা ফেলে বজায় রেখে আর চোখে রিতের দিকে তাকাতেই চোখাচোখি হয় দুজনে। মায়ার সাথে সাথে নিজের চোখ নামিয়ে নিল। রিত কখনো তাকিয়েছিল তীক্ষ্ণ দৃষ্টি মায়ার দিক। রিত নিজের নাস্তার চামচ নাড়িয়ে ঠং ঠং শব্দ করে, তার কারণ মায়াকে সে নিজের পাশে বসতে থাকতে দেখতে চাইছে, কিন্তু মুখে কিছু বলছে না।
আর না কোনো রকম ইশারা করছে মায়াকে, শুধু তাকিয়ে আছে মায়ার দিকে। মায়াও হৃদের এমন দৃষ্টি অপেক্ষা করে নিজের মতো করে কিছুটা সময় ঘামটি মেরে বসেছিল ছোপার মধ্যে, কিন্তু পরে আর নিজেকে ধরে রাখতে না পেরে ধীর পায়ে এগিয়ে যায় হৃদের পাশের চেয়ারটিতে, হালকা হাত টেনে বসে নত মস্তিষ্কে। হৃদ মায়ের এমন মন খারাপের কারণটা বুঝতে না পেরে কিছুটা সময় তাকিয়ে থেকে আস্তে করে নিজের নাস্তা খাওয়ার মনোযোগী হলো। মায়ের দিকে তাকিয়ে থেকে হৃদের প্রতিটা চামচ নাস্তা মুখে তুলে মায়ের দিকে তাকিয়ে থেকে মায়ের হঠাৎ চুপ করে যাওয়াটা হৃদের চোখে পড়ছে ভীষণ। হঠাৎ করে বা কী এমন হলো যে তার বউয়ের এমন চুপচাপ হয়ে গেল, সেটাই বুঝতে পারছে না হৃদ।